রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর চা চক্র যোগ দেয়নি ঐক্যফ্রন্ট। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ব্যর্থ, বললেন কাদের। বর্তমান সংসদে নৈতিক বৈধতা নেই, মন্তব্য ফখরুলের। ঢাকা উত্তর সিটির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ। ঋণ খেলাপির অভিযোগে জাপা প্রার্থী শাফিনের বাতিল। এসএসসি পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সন্তুষ্টি। এবং ২১শে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে জমজমাট শিশু প্রহর। মেলা পুরোপুরি জমতে আরও ৩-৪ দিন সময় লাগবে বলছেন আয়োজকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু এবং আমি কামরুন নাহার রবি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে চা চক্রে অংশ নিলেন রাজনীতিবিদরা। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শেখ হাসিনা শনিবার রাজনৈতিক নেতাদের সম্মানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ও চা চক্রের আয়োজন করেন। তবে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলো। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, গণতন্ত্র পার্টি, সাম্যবাদী দলসহ ১৪ দলীয় জোট, মহাজোট ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নানা খাবারে আপ্যায়িত করা হয় অতিথিদের। প্রধানমন্ত্রী গণভবনের মাঠে আসেন বিকাল ৪টার পরে। তিনি লনে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশি বন্ধুর পাশাপাশি বিএনপি জনগণের আস্থাও হারিয়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন এহেতেরামুল হক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিএনপির নিজস্ব বিষয় বলে জানান তিনি। সারা দুনিয়ার সব গণতান্ত্রিক দেশগুলোই সরকার আজকে অভিনন্দন জানিয়েছে। এই অবস্থা বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশনের আলোচনায় অভিমান অভিযোগ ভুলে ঐক্যফ্রন্ট নেতাদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। পার্লামেন্ট আগামীকাল শুরু হচ্ছে, দ্রুত শপথ গ্রহণ করে পার্লামেন্টে যে পার্লামেন্ট কাঁপিয়ে দেন, আমরা যেন ভয়ে সন্তুষ্ট থাকি আপনাদের চাপে পড়ে। এটা কেন ভুল করছে? আর যদি ভুল করেন তাহলে আর বিএনপি কোন মাঠে শক্তিশালী কিছু করতে পারবেন না। যোগ্যতার সঠিক মূল্যায়নের ভিত্তিতেই সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান মোহাম্মদ নাসিম। মহিলা সংসদ যারা আছেন বা ভবিষ্যতে হবেন, তাদের বলতে চাই আপনাদেরকে পার্লামেন্টে যে জনগণের কথাগুলো বলতে হবে স্পষ্টভাবে। এহেতেরামুল হক, আরটিভি, ঢাকা। নির্বাচনে বিএনপির কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে পুরো জাতির, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ঐক্যবদ্ধ আছে জানিয়ে গণতন্ত্র রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। এদিকে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে জাতীয় সরকার গঠনের মাধ্যমে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন কর্নেল উলি আহমেদ। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আইদুর রহমান রুবেলের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতা রোধে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে নারীদের নতুন সংগঠন আওয়াজ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর সারা দেশে বেড়েছে নারী নিপীড়নের ঘটনা, যা উদ্বেগজনক। বিএনপি মহাসচিব বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণের কাছ থেকে চিরদিনের মতো দূরে সরে গেছে আওয়ামী লীগ। হতাশ না হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি যে অর্জন করেছেন গণতন্ত্র, আপনার অধিকার সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনারা বলছেন বিএনপির সমস্যা। বিএনপির কোনো সমস্যা নাই। বিএনপি ইজ ইউনাইটেড, বিএনপি উইল ফাইট টু দ্য লাস্ট।
হতাশ আমরা হব না, হতাশ আমরা হইনি। আমরা লড়াই করছি, আমরা লড়াই করব, এবং এই জয় ছাড়া আমরা এখান থেকে কখনো পিছিয়ে উঠবো না। এদিকে 20 দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ বলেছেন, কারচুপির সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। জোট কিংবা ফ্রন্টের বাইরে গিয়ে কেউ শপথ গ্রহণ করলে সে বেঈমান হিসেবে চিহ্নিত হবে বলেও মনে করেন তিনি। জাতীয় ঐক্য জোট হোক আর বিএনপি হোক, শপথ গ্রহণ করে তাহলে তারা 16 কোটি মানুষের সাথে প্রতারণা করবে, যারা মৃত্যুবরণ করেছে তাদের সাথে বেঈমানি করবে। সৎ রাজনৈতিক নেতাদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হোক, অন্যথায় বাংলাদেশে কখনো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। সরকার জাতীয় ঐক্য চাইলে বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান এই রাজনীতিবিদ। নির্বাচন হয়ে গেল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে 6 জন মনোনয়নপত্র দাখিল করেন। সকালে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের যাচাইয়ে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলাম সহ বাকি 5 জনের মনোনয়নপত্র বৈধতা পায়। খেলাপি ঋণের কারণে শাফিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম। বৈধতা পাওয়া অন্যান্যরা হলেন পিডিপির শাহিন খান, এনডিএম এর ববি হাজ্জাজ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডের মধ্যে 4টির অবস্থান রাজধানীর উত্তর পশ্চিম কোণে বিমানবন্দর ও উত্তরার সেক্টরগুলো ঘেঁষে। সেখানকার কিছু এলাকায় নাগরিক সুবিধার প্রায় সবই আছে, কোথাও আবার তেমন কিছুই নেই। মেয়র ও নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে তৈরি ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে থাকছে এই 4 ওয়ার্ডের কথা, জানাচ্ছেন খান আলামিন। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। উত্তরা হাউস বিল্ডিং থেকে সোজা পশ্চিমে 11 নম্বর সেক্টর। ভবনের গায়ে ভবন ঘেঁষে হাজারের ওপর অট্টালিকা গড়ে উঠেছে আধুনিক এই এলাকাটিতে। নাগরিক সুযোগ সুবিধার বেশিরভাগই এই সেক্টরের বাসিন্দারা ভোগ করছেন। উত্তরা 11, 12, 13 কিংবা 14 নম্বর সেক্টর, এই এলাকাগুলো যে এতদিন সিটি কর্পোরেশনের বাইরে ছিল তা ভাবাই যায় না। নাগরিক সুবিধার এমন কোনো দিক নেই যে এখানে অনুপস্থিত, তবে সেক্টরের বাইরে গেলেই চিত্রটা ভিন্ন। আলোর নিচে অন্ধকার অবস্থা। কাউন্সিলর প্রার্থীদের চ্যালেঞ্জ বাইরের দিকটা নিয়ে বেশি। উত্তরার এই 4টি সেক্টর এতদিন ছিল হরিরামপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। সেক্টরের মধ্যে হওয়ায় এগুলো সুযোগ সুবিধার দিক থেকে অনেকটা এগিয়ে আছে ইউনিয়নের অন্যান্য এলাকার তুলনায়। এখন অন্তর্ভুক্ত হয়েছে সিটি কর্পোরেশনে, তাই অবকাঠামোগত উন্নয়নের দিকে খুব একটা নজর দিতে হবে না নতুন মেয়র বা স্থানীয় কাউন্সিলরকে। সেক্টরের বাইরে যে এলাকাগুলো আছে এগুলো অনেকটাই অনুন্নত। লেক সংস্কারের অভাবে এখানে প্রচুর পরিমাণে মশার উপদ্রব হয়, অনেক অবৈধ স্থাপনা আছে। আমি যদি নির্বাচিত হই তাহলে জনগণকে পাশে নিয়ে আমি এই কাজগুলো করব। হরিরামপুর ইউনিয়নকে ভাগ করে 51, 52, 53 ও 54 নম্বর ওয়ার্ড গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। 40টি এলাকা নতুন ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বাইলজুড়ি, দলিপাড়া, বাউনিয়া, চান্দুরা, রানাভোলা, ডিয়াবাড়ি, কামারপাড়া এদের অন্যতম। মেট্রো রেলের ডিপো হিসেবে ডিয়াবাড়ি এরই মধ্যে পরিচিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। তবে ডিপো এলাকার পাশেই ডিয়াবাড়ি গ্রামটি রয়ে গেছে অনেকটা অজপাড়া গায়ের মতো। সড়ক বেহাল, পানি গ্যাসের টানাটানি, সুয়ারেজের অনুপস্থিতি, এক কথায় নাগরিক সব সুযোগ সুবিধার সংকট। বাড়ি বুড়ো যারা হারা মিটার পাই, ভিতরে মানুষ মিটার পায় না, হাগদ অসুবিধা। অসুবিধা গ্যাসটা লাগবে, গ্যাসটা আর্জেন্ট দরকার। নতুন কমিশনার রাস্তাঘাট উন্নয়ন করবে, ড্রেনেজ সিস্টেম ভালো করবে, আইন শৃঙ্খলা একটু। 28 ফেব্রুয়ারি ভোট। ভোটাররা বেছে নেবেন আনিসুল হকের উত্তরসূরি ও নিজ ওয়ার্ডের কাউন্সিলরকে। সমস্যার সমাধান যাত্রার পালে যারা হাওয়া লাগাতে পারবেন তারাই পছন্দের শীর্ষে ভোটারদের। খান আলামিন, আরটিভি, ঢাকা।
বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক। সকালে রাজধানীর একটি হোটেলে কসমোস ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, গেল 4 দশক ধরে নানা সমস্যা মোকাবেলায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা পেয়েছে। তাই রোহিঙ্গা সংকটেও ইউকে পাশে চায় বাংলাদেশ। এ বিষয়ে উদ্যোগী ভূমিকা নিয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনারও প্রস্তাব দেন শহীদুল হক। সভায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিঙ্ক বলেন, আগের যে কোনো সময়ের মতোই বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে ইইউ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সংকট এখনই সমাধান করা না গেলে আগামী দিনে এটি ভয়াবহ রূপ ধারণ করবে। ইউরোপীয় ইউনিয়ন সবসময় বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে থেকেছে। রোহিঙ্গা সংকট মোকাবেলাতেও ইইউ বড় ভূমিকা রাখতে পারবে বলে আশা করছি। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। এদেশের উন্নয়নে আগেও ইইউ পাশে ছিল, বর্তমান সরকারের সঙ্গেও কাজ করবে। শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই বছর প্রশ্ন ফাঁস বন্ধ এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সকালে রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে কথা জানান তিনি। এদিকে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। 10টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় আগে ভাগেই কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীরা। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়ার প্রত্যাশা তাদের। এসএসসি পরীক্ষা টেনশন তো অবশ্যই হবে, আর প্রিপারেশন আমাদের মোটামুটি ভালোই। কোনো ঝামেলা হয়নি, কোনো জাম হয় না, সুন্দর করে আসতে পারছি। কোনো প্রশ্ন মতো ফাঁস হবে না এবং সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে পারবো। একই প্রত্যাশা অভিভাবকদেরও। শুধু আমার না, সবার ছেলেই ভালো গ্রুপ। আশা করি এবার ভালো হবে। জাস্ট ক্লিন একটা পরীক্ষা হোক, এটাই চাই। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টায় কেউ যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী। নিশ্চয়ই চাই যে একেবারে প্রশ্ন ফাঁস মুক্ত, নকল মুক্ত পরিবেশে আমাদের পরীক্ষা হোক। কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে সারা দেশে। আমি আশা করি যে কেউই এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে ৩,৪৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষায় বসেছে ২১,৩৫,৩33 জন শিক্ষার্থী। তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩,১০,১৭২ জন, আর কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থী ১,১০০,০০০। বিদেশে 8টি কেন্দ্রেও অংশ নিচ্ছে 434 জন পরীক্ষার্থী। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। এদিকে সারা দেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 190টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 1,49,867 জন। সকালে নগরীর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় তিনি বলেন, এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছেন 2,04,586 জন পরীক্ষার্থী। বরিশাল বিভাগের 6 জেলায় 176টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 1,07,575 জন। দিনাজপুর শিক্ষা বোর্ডেও প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন 1,93,802 জন। যশোর ও রংপুর শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোতে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। যশোর সদরে প্রশ্ন ফাঁসকারী চক্রের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার 7 মাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে প্রশ্ন ফাঁস চক্রের কয়েকজনের সন্ধান মেলে। পরে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম ও কামরুজ্জামানকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা ল্যাপটপে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত তথ্য ও প্রশ্নের লিঙ্ক পাওয়া গেছে। এই চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।
এবারে অমর একুশে গ্রন্থমেলার খবর। অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে শিশু প্রহর ছিল বেশ জমজমাট। আজ শিশুদের 42টি বই প্রকাশ পেয়েছে। শিশুদের বাংলা সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানালেন শিশু সাহিত্যিকরা। আতিকা রহমানের রিপোর্ট। একুশে গ্রন্থমেলা শিশু প্রহরে শনিবার সকাল থেকে বাবা মার হাত ধরে মেলায় আসতে শুরু করে শিশুরা। বিভিন্ন স্টল ঘুরে বর্ণমালা রঙিন বইয়ের স্বাদ নেয় শিশু কিশোররা। খুঁজে বেড়ায় পছন্দের লেখকের বই। আমি শিশুপুরের বই নিয়েছি, হালুমের বই, গল্প, এটা অনেক মজার। গাছের বই আছে, হালুম, অনেকগুলো আমরা হালুম টুকটির বই কিনছি। এই জায়গায় ভূতের গল্প আছে, ভূতের গল্প আমি পছন্দ করি। সময়ের সঙ্গে বাড়তে থাকে শিশুদের পদচারণা। বেলা 12টায় শিশুদের শিক্ষামূলক অনুষ্ঠান 1, 2, 3 সিসিমপুরের 10টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সেই সঙ্গে চলে হালুম টুকটুকি শিকুইক্রির নানা পরিবেশনা। সিসিমপুর শিশুদের আনন্দে মাত্রা কয়েক গুণ করে দেয়। আমি সিসিমপুর সুন্দরবন বনভোজন কিনবো। এই মেলা অনেক মজা হচ্ছে, বই দেখতে অনেক ভালো লাগছে। অভিভাবকরা বলছেন ইন্টারনেটের জগৎ থেকে একটু দূরে রাখতেই সন্তানদের বইয়ের রাজ্যে নিয়ে এসেছেন। রাত্রেবেলা ঘুমানোর আগে সবসময় গল্পের বই পড়ে, এটা একটা তার অভ্যাস আর কি। এখানে আসার পরে ওরা খুব মজা পাচ্ছে এবং খুবই এক্সাইটেড যে অনেকগুলি বই দেখতে পারতেছে একসাথে। গল্পের বই তো অবশ্যই দরকার আছে, আর বই মেলায় যদি আমরা না আনি বাচ্চাদেরকে, ওরা তো শিখবে না, উৎসাহতা পাবে না। প্রকাশক ও শিশু সাহিত্যিকরা বলছেন শিশুদের বাংলা সাহিত্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বইয়ের বিকল্প নেই। শিশুরা কিভাবে তাদের জীবনটাকে সাজাবে, এরকম চমৎকার কিছু বিষয় নিয়ে আমাদের নতুন বই, এবং এই একটা বই ইচ্ছে মতো স্বপ্ন পূরণ। শিশুরা মেলায় আসলেই তারা বই কিনবে, তারা ঘুরে ঘুরে স্টল দেখবে এবং বইয়ের প্রতি আগ্রহী হবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আমাদেরকে, শিশু সাহিত্যিকদেরকে, তাদের চাহিদা অনুযায়ী ক্যারেক্টার সৃষ্টি করে গল্প উপাখ্যান তৈরি করতে হবে, তাই করছি। মেলা পুরোপুরি জমে উঠতে আরো 3-4 দিন সময় লাগবে বলে মনে করছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে অমর একুশে গ্রন্থমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, দ্বিতীয় দিনে বইমেলা কেমন জমে উঠেছে আর কোন ধরনের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বেশি দেখছেন? বই মেলা কিন্তু চলছে এবং সেই আজ ছুটির দিন হওয়াতেও যেমনটি আশা করা হয়েছিল যে পরিমাণ মানুষের আগমন ঘটবে একুশে বই মেলায়, কিন্তু ঠিক তেমনটি কিন্তু এখন পর্যন্ত জমে ওঠেনি বই মেলা। আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে দর্শকদের বা সাধারণ দর্শনার্থীদের ভিড়টি কিন্তু মোটামুটি কমই রয়েছে এবং দিনে দিনে মেলা জমে উঠছে। এবং সেই সঙ্গে আপনাকে একটু বলে রাখি যে অনেক স্টল কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি, সেগুলোর কাজ চলছে। এবং এবারের একুশে বই মেলায় মোটামুটি 499টি প্রকাশনী অংশ নিচ্ছে এবং তাদের স্টলের সংখ্যা প্রায় 750 অধিক। এবং সেই সঙ্গে আপনাকে একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু মোট 81টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে এবং গতকালকে যেমনটি মাত্র 60টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছিল। এবং তারপর আমরা যতটুকু ঘুরে দেখেছি যে গল্প, উপন্যাস এবং সেই সঙ্গে কবিতার প্রতি, কিন্তু কবিতার বইয়ের প্রতি মানুষের বেশ আগ্রহ রয়েছে। কিন্তু তারপরও এখন পর্যন্ত আমরা যতটুকু বলতে পারি যে এবার বাঙালির প্রাণের মেলা একুশে বই মেলা কিন্তু এখনো পুরোপুরি আসলে জমে ওঠেনি, তার সেই রূপ এখনো পায়নি। যত দিন গড়াবে এই বই মেলা কিন্তু জমে উঠবে বলে আসলে মনে করছেন এখানকার প্রকাশকরা। মিতু, সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ একুশে গ্রন্থমেলা থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিএনপি যতদিন হিংসা বিদেশের রাজনীতি থেকে বের হয়ে আসতে না পারবে ততদিন তারা জনগণের কাছে পৌঁছতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় গণভবনে প্রধানমন্ত্রীর চা চক্রের দাওয়াতে বিএনপি এবং ঐক্যফ্রন্টে না যাওয়াকে স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। অত্যন্ত দুঃখজনকভাবে তারা নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছে না। তাদের যে হিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না। বিএনপি যতদিন হিংসা বিদ্বেষের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবে না, বিএনপি ততদিন জনগণের কাছে পৌঁছাতে পারবে না।
দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব ২। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসেব সহ ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়। সকালে রাজধানীর কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব অপকর্ম তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। আনিসুর রহমান এবং ইয়াসিন তালুকদার এরা দুজনেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোন করে নিজেদেরকে দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দেয়। পরে বিভিন্ন পন্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এমন বেশ কয়েকটি অভিযোগ পেয়ে অভিযান চালায় র্যাব। অপরাধ এবং অভিযানের বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কখনো কখনো দুদকের কমিশনার এবং ক্ষেত্রবিশেষে দুদকের চেয়ারম্যান পরিচয় দিয়ে তা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে ফোন দিয়ে বলা হয় যে আপনার নামে একটা দুর্নীতি মামলার ফাইলটা চালু হয়েছে। র্যাব জানায় প্রতারক চক্রটি ২০১৪ সাল থেকে এমন অপরাধ ঘটিয়ে আসছে। তারা প্রায় ৫০০রও বেশি এমন প্রতারণা করেছে। র্যাবের কাছে এমন অপরাধ স্বীকার করে গ্রেপ্তারকৃতরা জানায় তাদের আরও ১০ জন সহকারী রয়েছে। ২০১৪ সাল থেকে এই প্রতারক চক্রটা কাজ করে এবং এরা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। এ পর্যন্ত প্রায় ৫০০ জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে তারা প্রতারণার মাধ্যমে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা হাতে নিয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা করছে র্যাব। এবং তারা টাকা দিয়ে দুর্নীতি করেছেন আর ওরা টাকা নিয়ে দুর্নীতি করেছে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। খাগড়াছড়ির দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ঝাড়ু ফুল। শীত মৌসুমে বৃষ্টির অভাবে জুম চাষ যখন অসম্ভব, তখন এই বিশেষ ফুলই দরিদ্র মানুষগুলোর মুখে অন্ন তুলে দিচ্ছে। শুধু জীবিকা নির্বাহ নয়, সরকারি সহযোগিতা পেলে ঝাড়ু ফুলকে শিল্পের পর্যায়ে নেয়ার স্বপ্ন দেখেন এখানকার মানুষ। খাগড়াছড়ি সংবাদদাতা শরীফুল ইসলাম ভুঁইয়ার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ওফি ইসলাম। পার্বত্য জেলা খাগড়াছড়ির মানুষের মূল জীবিকা জুম চাষ হলেও শীতের মৌসুমে কর্মহীন হয়ে পড়ে তারা। একদিকে বৃষ্টির অভাবে জুম চাষ বন্ধ, অন্যদিকে জীবিকার আর কোনো বন্দোবস্তই থাকে না। তখনই আশীর্বাদ হয়ে আসে পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো ঝাড়ু বা উলু ফুল। নারী পুরুষ দল বেঁধে পাহাড় থেকে এই ফুল সংগ্রহ করে আটি প্রতি ১৫ থেকে ১৮ টাকায় স্থানীয় হাট বাজারে বিক্রি করে। চাহিদা বেশি থাকায় মৌসুমী ব্যবসায়ীরাও বাণিজ্যিক উদ্দেশ্যে সংগ্রহ করেন উলু ফুল। পরে তা শুকিয়ে তৈরি করা হয় ফুলের ঝাড়ু। আগে আমি বেকার ছিল, এখন জারুর খোলা হয়ে আমি জারু এখানে কাজ করতেছি। আমি মাসে ১০,০০০ টাকা পাইছি। এখানে সদাগরা কিনে আনে মাঠে, আমরা শুকা টুকা দিই, দিয়ে বান্ডিল বান্ধি, বান্ডিল বাঁধার পরে ঢাকা থেকে সদাগর আসে, তাদের থেকে আমরা সেল দেয়। ফুল কেনা বেচা করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। এ ব্যবসার উন্নতি হলে এর সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবেন, তেমনি সরকারি রাজস্ব আদায়ও বাড়বে বলে মনে করেন বিভাগীয় বন কর্মকর্তা। জনগণ এই ফুলের ঝাড়ু বনাঞ্চল থেকে আহরণ করে দেশের বিভিন্ন জায়গায় তারা এটা পাঠায়। সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে সরকারি রাজস্ব পেয়ে থাকি। গত অর্থ বছরে প্রায় ৫ লক্ষ টাকা আমরা রেভিনিউ পেয়েছি। যদি চাষাবাদ আমরা করতে পারি তাহলে হয়তো এটা আরো প্রান্তিক জনগণ আরো বেশি করে লাভবান হবে। গেল কয়েক বছর ধরে ঝাড়ু ফুল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। ওফি ইসলাম, টিভি। ঠাকুরগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল ৯টায় ২ মোটরসাইকেল আরোহী দিনাজপুরের দিকে যাওয়ার পথে ২৯ মাইল নামক জায়গায় পেছন থেকে আসা ২টি ট্রাক নিজেদের মধ্যে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরোহী ২ জন ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। এদিকে মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আক্তারুজ্জামান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়াও গাজীপুরের জয়দেবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে মোবাইল ফোন কানে নিয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দেশের বিভিন্ন জেলায় আলাদা দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আব্দুস সামাদের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে গেলে দলের ২ সদস্যকে ধরে বেধড়ক মারধর করে স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহের নান্দাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে নাটোর শহরের বন বেলঘরিয়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৫ দিন পর রেহেনা খাতুন নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে
পুলিশ। এদিকে রাজশাহীর সাঘাটা উপজেলায় চামেলি আক্তার নামে আরও এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের 4 ঘণ্টা পর হালিমা আক্তার নামে 3 বছর বয়সের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নেত্রকোনার কংস নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মোবিল প্যাকেটজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 3 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 11টার দিকে ফতুল্লার নন্দলালপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায় সকালে স্থানীয় এশিয়ান মোবিল প্যাকেটজাতকরণ কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, ডেমরা সহ কয়েকটি ফায়ার স্টেশনের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 3 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ক্রেতা বিক্রেতাদের প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলানো কঠিন বাণিজ্য মেলায়। সারা বছর অপেক্ষায় থাকলেও বিক্রেতারা বলছেন বেচাকেনা কম, আর ক্রেতারা বলছেন পণ্যের দাম বেশি। গরমিলের এই হিসেবে ভিড় কিন্তু কম নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলার ক্রেতা বিক্রেতাদের আশা নিরাশার খবর জানাচ্ছেন আশিকুল আলম। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম ছিল লক্ষণীয়। বিক্রেতারা হাজির ক্রেতাদের মন জোগাতে নানা অফার নিয়ে। তবে প্রতি বছর বাণিজ্য মেলার আশায় থাকলেও সন্তুষ্টি নাকি মেলে না ক্রেতা বিক্রেতাদের। আমাদের তো থাকছে আপ টু 20% ডিসকাউন্ট। সব মিলিয়ে ক্রেতার ভালো চাহিদা দেখতে পাচ্ছি। মানসম্মত পণ্য বেঙ্গলে পাওয়া যায়, সেই জন্যই তাড়াতাড়ি বেঙ্গলে ঢুকেছি আমরা। প্রত্যাশার সাথে প্রাপ্তিটা মিল হয় না অনেক সময়। একটা স্টোন 450 টাকা দাম পেয়েছে, আমি 200 টাকা দিয়ে নিচ্ছি। তাকে জাস্টিফাইটা কিভাবে করবো? বিভিন্ন স্টলে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ত থাকতে দেখা গেছে। জাস্ট কয়েকটা দোকান ঘুরেছি, দাম আছে রিজনেবল। গত বছর খুবই ভালো ছিল, এই বছর খুবই খারাপ। না সবকিছু মিলে এবার বাণিজ্য মেলা পরিবেশটাও খুবই বেটার, আর সবকিছু ইউনিক। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে মেলায়। সবার সঙ্গে দোকান ঘুরে ঘুরে বেজায় খুশিতে নিজেদের পছন্দের পণ্য কিনছে তারা। ব্লেজার কিনতে আসছি, আমার অনেক ভালো লাগতেছে। ব্রেসলেট কিনছি, এখন আমি ব্যান্ড কিনতে যাব। 2টা জিনিস কিনেছি, আরও কিনবো। বিজ্ঞান বাক্স কিনেছি আমি। 605টি স্টলে 25টি দেশের 52টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। 8 ফেব্রুয়ারি শুক্রবার শেষ হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আশিকুল আলম, RTV, ঢাকা। রাজধানীতে ইন্দো বাংলা রিফ্র্যাক্টিভ মিট নামে সায়েন্টিফিক সেশন শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চশমার বিকল্প হিসেবে সর্বাধুনিক লেজার প্রযুক্তি স্মাইলের উদ্বোধন করা হয়। ঢাকার গুলশানে শুক্রবার হতে 2 দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদাসের আলী। বিশেষ অতিথি ছিলেন অফথালমোলজি ক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ আবু সালেউদ্দিন, এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজি এর সভাপতি অধ্যাপক আভা হোসেন এবং অফথালমোলজি ক্যাল সোসাইটি অব বাংলাদেশের বর্তমান সভাপতি প্রফেসর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ঢাকা সহ সারা দেশের চক্ষু ডাক্তাররা অংশ নেন। ৮০তম জন্মদিনের প্রথম প্রহরে RTVর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক লেখক হাসান আজিজুল হক। রাজশাহীতে লেখকের নিজ বাড়িতে কেক কেটে শ্রদ্ধা আর ভালোবাসা জানান বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এমন আয়োজনে অভিভূত হন বাংলা সাহিত্যের বরপুত্র খ্যাত এই লেখক। রাজশাহী স্টাফ রিপোর্টার আমির ফয়সালের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নবী ইসলাম। বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের জন্ম 1939 সালের 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে। জবগ্রাম মহারানী কাশীশ্বরী ইংরেজি বিদ্যালয় থেকে 1954 সালে মাধ্যমিক পাশ করেন। 1956 সালে উচ্চ মাধ্যমিক শেষ করেন খুলনার দৌলতপুর ব্রজলাল কলেজ থেকে। এ সময় প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন ভোগ করতে হয়। 1958 সালে শামসুন নাহারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 3 মেয়ে ও 1 ছেলের জনক তিনি। উপন্যাস, ছোট গল্প, নাটক ছাড়াও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী রচনা লিখে বাংলা সাহিত্যকে দিয়েছেন ভিন্ন মাত্রা। আমার মা এবং বাবা দুটোই
দুটো ভূমিকা পালন করেন, তিনি আমার আশ্রয়। মা তো এখন নেই, তো বাবাই আমার সব। আমরা তো আব্বাকে এভাবেই সারা জীবন আসলে দেখতে চাই, উনি শতায়ু হন, আমাদের মাথার উপর ছাদ হিসেবে থাকুন। এ সময় দেশ ও রাজনীতি নিয়েও কথা বলেন হাসান আজিজুল হক। আমি মনে করি যে নতুন প্রজন্ম পুরনো প্রজন্মকে ছাড়িয়ে বহুদূর অগ্রসর হবে, এটাই আমি এখনো আশা করি সর্ববিষয়ে। আগামী দিনেও তিনি সাহিত্যকে সমৃদ্ধ করবেন এমন আশা ব্যক্ত করেন সৈয়দ আশিক রহমান। ওনাকে আরো অনেক বছর আমরা পেতে চাই। খুবই আনন্দিত এবং সৌভাগ্যবান যে আজকে এই বিশেষ মুহূর্তে আমি আপনার কাছে আসতে পেরেছি। আজকে এই 80 বছর আপনার জন্মবার্ষিকী আমরা উদযাপন করতে পারছি। লেখক জীবনে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই সাহিত্যিক। আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা আপনার 80তম জন্মবার্ষিকীতে। অফি ইসলাম, টিভি। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর চা চক্র যোগ দেয়নি ঐক্যফ্রন্ট। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ব্যর্থ বললেন কাদের। বর্তমান সংসদের নৈতিক বৈধতা নিয়ে মন্তব্য ফখরুলের। ঢাকা উত্তর সিটির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল সহ 5 জনের মনোনয়ন বৈধ। ঋণ খেলাপির অভিযোগে জাপা প্রার্থী শাফিনের বাতিল। এসএসসি পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। পরিবেশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সন্তুষ্টি। এবং 21শে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে জমজমাট শিশু প্রহর। মেলা পুরোপুরি জমতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে বলছেন আয়োজকরা। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।